প্রবন্ধ উপস্থাপক, অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের পরম শ্রদ্ধেয় যিনি উদ্বোধন করে গেলেন, এই প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আসছেন এই অনুষ্ঠান বা সেমিনারে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রবন্ধ উপস্থাপককে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি বিভিন্ন দিক নজরুলের উপস্থাপন করেছেন এবং সাবলীলভাবে। তার একটি ভালো গুণ হচ্ছে উনি দুটি সত্তা অন্তত এখানে পরিষ্কার, একটা হচ্ছে সাহিত্যের লোক, আর একটা হচ্ছে ভাষাবিজ্ঞানী। এই দুটো সমন্বয় থাকলে আসলে ভাষা ক্ষেত্রে কাজ করা অনেক সহজ হয়। তো সেই সহজতর কাজটা তিনি করে যাচ্ছেন। আর আমি একটু অন্যভাবে কথা বলতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের স্যার দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয় আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। দুপুরের রেস্ট বাদ দিয়ে অনেক সময় আমাদের এখানে আসতে হয়, মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান মানেই হলো ঝামেলা, অনুষ্ঠান মানেই কষ্ট। তো সেটা আপনারা ধারণ করেছেন এবং আজকে যে উপস্থিতি আমার খুব ভালো লাগছে যে এরকম একটা মহৎ অনুষ্ঠানে আমি আলোচক হিসেবে থাকতে পেরেছি। আমি কথা না বাড়াই, আমি মূল প্রবন্ধের কিছু বিষয় একটু আলোচনা করব। তার আগে বলি যে স্যার যে বিষয়গুলো তুলে ধরেছেন, একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতার যে শব্দ বা ভাষা বৈচিত্র্য সেটা দেখিয়েছেন। একই সাথে তিনি কিভাবে এই শব্দ চয়ন করেছেন এবং কিভাবে শব্দটা গঠন করেছেন সে সম্পর্কে আলোচনা করেছেন। কয়েকটা বিষয় যেমন সাদৃশ্য রয়েছেন, ডেভিয়েশন দিয়েছেন, যৌগিক শব্দের মাধ্যমে কিভাবে শব্দ গঠিত হয় সেটি দেখিয়েছেন। ডেভিয়েশনের বিষয়টা হলো যে কবিরা বলা হয় যে কবিরা সবচাইতে স্বাধীন কবিতা লেখার ক্ষেত্রে। কবিতার ব্যাকরণ বলতে একটা কথা আছে, রোমান জ্যাকবসন বলছেন যে কবিতার ব্যাকরণ নামে আলাদা একটা ব্যাকরণ আছে, যেখানে কবিরা কি করতে পারবে, সমাজের যে স্বাভাবিকতা, স্বাভাবিক চরিত্র সেটা যেমন ভেঙে চোরমার করতে চান কবিরা, তারা একটা মানবিক দিক প্রতিষ্ঠা করতে চান, তেমনি ওই প্রভাবটা শব্দের মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে, যে সাধারণ বাক্যকে শব্দকে তারা ওই আঙ্গিকে বিচার করেন না, তাদের মতো করে বিচার করেন। কাজেই কবিতার ব্যাকরণ আলাদাই হবে, এটাই স্বাভাবিক। সেই কাজটা কিন্তু রবীন্দ্র নজরুল সুন্দরভাবে স্বাভাবিকভাবে করতে পেরেছিলেন। তো এই বিষয়গুলো আমি যখন একটু লিখতে গেলাম বা পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম যে নজরুল নিয়ে অনেকেই কাজ করেছেন, দুই বাংলা কাজ হয়েছে, তবে নজরুলের ভাষা বৈচিত্র্য নিয়ে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এবং ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কাজ কিন্তু তেমনটা হয়নি। বিশেষ করে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কাজ খুব সামান্য। আর যারা যা লিখেছেন নজরুল সম্পর্কে, হয়তো সাহিত্য সমালোচনা করেছেন কোন একটা অংশ, অথবা কোনো একটা অংশ ওনারা তুলে ধরেছেন অগ্নিবীণা হয়তো কাব্যের কোন একটা বিষয়, সাম্যবাদী কাব্যের বিদ্রোহী কবিতা নিয়ে অনেক লেখালেখি হয়তো পাবেন। কিন্তু এর বাইরেও কিন্তু নজরুলের অনেক বিশাল ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো থেকে আমি দেখলাম যে হাবিব স্যার যে বইটা দেখালেন, বইয়ের কথা বললেন, নজরুল ইনস্টিটিউট থেকে যে বইটা বের হয়েছে, আকর গ্রন্থ বলবো আমি এটা, নজরুল শব্দপঞ্জি, নজরুল ইনস্টিটিউট বের হয়েছে 1997 সালে। এই বইটা এখন বাজারে নেই। আমি নজরুল ইনস্টিটিউটের যিনি আছেন তাকে বলবো যে এই বইটা আবার যাতে বাজারে আনা যায় সেই ব্যবস্থা করতে, কারণ খুবই দরকার একটা বই। ও আচ্ছা, না না আমি আসলে জানি না। আচ্ছা, তাহলে তো আরো ভালো, আমি আসলে জানতাম না। আমি জানি যে উনি হলেন নির্বাহী পরিচালক আছেন, তাহলে আমাদের আরো কাজটা সহজ হবে নিশ্চয়ই। তো কাজী নজরুল ইসলাম এরকম অসংখ্য, এই বইয়ের 7000 শব্দ আছে। তো সেই 7000 শব্দের যে তালিকা, সেই তালিকার ভিত্তিতে স্যার হয়তো বিষয়গুলো দেখিয়েছেন। এখানে ওই যে কিছু শব্দ দেখিয়েছেন সাদৃশ্যের ভিত্তিতে শব্দ চয়ন, এটা আপনারা বেশি জানেন সুকুমার রায়ের যে কবিতা, তাই না? হাতিমি সেখানে আপনারা রয়েছেন, হাতি আর তিমি মিলে যে সাদৃশ্য ভিত্তিতে লেখা সেটা করেছেন। আনারস
আনানাস থেকে এসছে সেইটা শব্দ আমরা অনেকে জানি সাদৃশ্যের ভিত্তিতে। এরকম অনেকই কবি তাদের লেখায় এরকম সাদৃশ্যের কথা বলেছেন, কিন্তু নজরুল যে এত সুন্দর করে সাদৃশ্যের ভিত্তিতে শব্দ চয়ন করেছেন সেটা কিন্তু আমাদের খুব একটা জানা নেই। কাজে সেই সম্পর্কে আমরা আজকে জানলাম এবং অনেক ধরনের শব্দ আমরা উদাহরণ দেখেছি। ধর্মীয় সম্প্রীতির যে বন্ধন, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে মানুষের মধ্যে যে একটা ভালো দিক উপস্থাপন করা সেটা নজর দেখেছে, এবং মানবতা, পরমত সহিষ্ণুতা, অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের প্রত্যাবস্থান তার কাব্যে সবসময় স্থান পেয়েছে। মানব প্রেমের বলা হয় যে সুস্নিগ্ধ জলপ্রপাত, সাম্যের বাতায়ন এবং সৌহার্দ্যের অমেয় ধারা তার লেখা আঁকা রয়েছে। আমরা জানি তিনি জন্মেছিলেন রক্ষণশীল ধর্মীয় বেষ্টনে ঘেরা মোটামুটি শিক্ষিত এক মুসলিম পরিবারে। পিতা কাজী ফকির আহমেদ ছিলেন মাত্র তার বয়স যখন 9 বছর তখন তিনি মারা যান, এবং 10 বছর থেকেই কাজী নজরুল ইসলাম সংসারের দায়িত্ব নেন, এবং এই দায়িত্ব নিতে গিয়ে তাকে অনেক কাঠ খটুয়াতে হয়েছে। তিনি মোল্লাগিরি করেছেন, মাদার শরীফে খাদেম হয়েছেন, মসজিদে ইমামতি করেছেন। দায়িত্বের কারণেই কিন্তু তিনি রুটির দোকানে কাজ করেছেন, এবং আমরা জানি যে ত্রিশাল যে পর্বটা তার জীবনের ত্রিশালে আসা সেটা কিন্তু এই দায়িত্বের কষাঘাতের কারণে। পড়ালেখা তিনি যখন সেনাবাহিনীতে যোগ দিলেন, করাচিতে গেলেন, সেখানে তিনি একটা আবহাওয়া তৈরি করলেন। সেখানে গিয়েও কিন্তু তিনি এই যে আরবি ফার্সি শেখার যে তার অদম্য কৌতূহল সেটা তার মধ্যে ছিল। এবং কেউ কেউ মন্তব্য করেছিলেন যে এত দায়িত্বের কষাঘাতের থেকে বড় কবি হওয়া যায় না। এই জিনিসটা কিন্তু মিথ্যা প্রমাণ করেছেন কাজী নজরুল ইসলাম। আরবি ফার্সি হিন্দি সংস্কৃত ভাষার সাথে তার অন্যায় ঘটে নানা কারণে। কারণ তিনি যখন একটা পারিবারিক আওয়ের যে পরিবারে ছিলেন সেই পরিবারের মধ্যে তার এই চর্চা ছিল। তিনি যখন করাচিতে গেলেন সেখানে সেই পরিবেশটা পেয়েছিলেন। সবকিছু মিলে তিনি তার কাব্যে এই আরবি ফার্সি উর্দু হিন্দি সংস্কৃত ভাষার যে ব্যবহার সেটা দেখিয়েছেন। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। এই যে তার সাম্যের যে কথা, সাম্যের বাণী, সেটা তিনি প্রতি পরতে তার লেখায় স্থান দিয়েছেন। তিনি মহরম, কোরবানি, খেয়াতের তরণী, সাতির আরব ইত্যাদি মুসলিম প্রসঙ্গ ও অনুষঙ্গের কবিতার সঙ্গে সংযোজন করলেন হিন্দু দেবী ও উৎসব নিয়ে রচিত কবিতা রক্তাম্বর ধারিণী মা আগমনী। আবার লিখলেন যে বিদ্রোহের মতো কবিতায় পরল লাশ, সেখানেও তিনি এই সংস্কৃত শব্দ, সেখানে আরবি ফার্সি শব্দ, এই ধরনের শব্দের তিনি প্রয়োগ করালেন। অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তিনি ছোট করে দেখেননি। প্রত্যেকটা স্তরে লেখায় তার সেই বাণী প্রচার হয়েছে। বাংলা ভাষায় বিদ্রোহের মধ্যে দ্বিতীয় কবিতা পাওয়া দুষ্কর। আমরা প্রথমে বলেছিলাম যে বিদ্রোহী কবিতা নিয়ে অনেক লেখালেখি আছে, কিন্তু বিদ্রোহী কবিতা এইটা আমরা অনেকে জানি না। বিদ্রোহী কবিতা যখন ছাপা হয় বিজলি কবিতা একটা পত্রিকায়, সেই পত্রিকায় দ্বিতীয় সংস্করণ ছাপা হয়েছিল শুধু এই কবিতাটাকে আবার ছাপানোর জন্য। এটা একটা অনন্য ঘটনা যে একটা কবিতার জন্য একটা পত্রিকা আবার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। এইটা একটা বড় ঘটনা ছিল কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী কবিতার ক্ষেত্রে। তো কবিতার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন শব্দের যে ব্যবহার সে দেখিয়েছেন। যে সার্জেরা বলছিলেন যে কবিকে এই প্রশ্নের উত্তরটা দেওয়া কঠিন, এবং মাইকেল মধুসূদন বলছেন যে কবি তিনি যিনি শব্দের সঙ্গে শব্দের বিয়ে দেন, শব্দের সঙ্গে শব্দের বিয়ে দেন। আবার ইংরেজিতে বলা হচ্ছে বেস্ট ওয়ার্ডস আর বেস্ট প্লেসেস মেক এ ট্রু ডেফিনিশন অফ পয়েম। সুচারুতম শব্দের পরিপাটিতম বিন্যাস, এটাই হলো কবিতা। অর্থাৎ কবিরা তাদের যে শব্দ চয়ন করেন যথাযোগ্য স্থানে যথা শব্দের ব্যবহার করেন। যিনি যত এইটা সবল হন ততই তিনি বড় কবি হন। তো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমরা ছেড়ে দিয়ে গেছি প্রবন্ধ উপস্থাপক সেভাবে দেখালেন যে কিভাবে তিনি তার কবিতায় বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। কাজী নজরুল ইসলাম
তার কবিতার পাশাপাশি আরবি ভাষী শব্দের বহুত্ব দেখিয়েছেন। সৈয়দ আলী আহসান মুস্তফা আলী বলছেন যে নজরুল মোল্লা মৌলভীদের মতো ভালো আরবি ফার্সি না জানলেও কাব্যের রস আস্বাদন করতে পেরেছিলেন। তার ব্যবহৃত অনেক শব্দ বাংলা ভাষায় যুগসূত্রভাবে ঠাঁই নিয়েছে। হিম্মত, জাহান্নাম, ঈমান, জানাজ, জানাজা, আসমান, ইনসান, আহাদ, মোদ্দা ইত্যাদি নজরুল ব্যবহৃত শব্দ এখন বহুল ব্যবহৃত হয়। আমরা প্রাত্যহিক জীবনে এই শব্দগুলো এত ব্যবহার করি, মনে হয় যে এটা বাংলা ভাষার শব্দ। কোনটা বাংলা ভাষায়, কোনটা আরবি ফার্সি, কোনটা সংস্কৃত বোঝা কিন্তু অনেক সময় দুষ্কর হয়ে যায় আমাদের। তো কাজে এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন। আরেকটা হচ্ছে ভাষার ক্ষেত্রে বাক বিধি যেটা বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি এটা সফল ভাবে ব্যবহার করেছেন। যেমন লিখেছেন, ছিঁড়ে আছে পাল, কে ধরবে হাল, আছে গায়ে হিম্মত। নজরুলের কবিতা আছে মতলবের মৌলবীকরণ পান করে শরাব যারা, অর্থাৎ মৌলবীরূপী যারা, তাদেরকে তিনি বিদ্রোহ করেছেন। তিনি তার কাব্য দেখিয়েছেন যে অগ্নিরা কাব্যে বলছেন, শমশের নাও হাতে বাদর্শের আমামা, এই ফার্সি আমামা অর্থ হচ্ছে পাখি। স্যার একটু উল্লেখ করেছেন এই আমামা শব্দটা নিয়ে। এই ধরনের অনেক শব্দ তিনি তার কবিতায় ব্যবহার করেছেন। সেখানে ডেভিয়েশন আছে, সেখানে যৌগিক শব্দের ব্যবহার আছে, নানা ধরনের আঙ্গিকে তিনি শব্দ চয়ন করেছেন। টি.এস. ইলিয়টের একটা কথা আছে যে আই ক্যান নেভার সি দ্যাট পোয়েট্রি ক্যান নেভার বি সেপারেটেড ফ্রম সামথিং হুইচ আই শুড কল বিলিভ। অর্থাৎ কবিতার জন্ম কবি বিশ্বাস থেকে। অর্থাৎ তিনি যা লিখছেন সেটা যদি তার বিশ্বাসে করতে থাকে তাহলে সেটাই জোৎসই কবিতা হয়ে ওঠে। তিনি কাজী নজরুল ইসলাম যে শব্দগুলো চয়ন করেছেন তার নিজে তার আত্মস্থ করে তারপরে তিনি ব্যবহার করেছেন, সেই বিশ্বাসও তার মধ্যে ছিল। কবিরা স্বপ্ন দেখে, আমরা জানি কবিরা বিপন্ন মানুষকে তুলে ধরে। কবিতা তাই বইয়ের পাতা গিয়ে থাকে না, শুধু কবিতা থাকে মানুষের মনে, চেতনায়, বিশ্বাসে। কাজী নজরুল ইসলামের লেখায় সেই বিশ্বাসের প্রতিফলন হয়েছে তার কবিতায়। আবার আমরা দেখি যে কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় যেভাবে তিনি গর্জে উঠেছেন, এর প্রসঙ্গে একটা কথা বলা যায় যে ইংরেজ কবি বাইরন বলেছেন, লাভাস্টো যার নিঃসরণে ভূমিকম্প রহিত হয়। কবিতার লেখার ক্ষেত্রে এরকম একটা তিনি বলছেন যে লাভাস্টো যার নিঃসরণে ভূমিকম্প রহিত হয়। তো কাজী নজরুল ইসলাম তার কবিতায় যে ধরনের শব্দ বাক্য ব্যবহার করেছেন, ওই লাভাস্টোদের মতো কিন্তু তার আগমনী বাক্য পাওয়া যায়। তারপরে প্রত্যেকটা লেখায় কবিরা যদি সাধারণ মানুষের বাইরে না হন তাহলে কিন্তু তার থেকে সৃজনশীল কিছু পাওয়া যাবে না। কাব্যতত্ত্ব গ্রন্থে এসে বলেছেন যে কবির পক্ষে একটা বিশেষ গুণ হলো খানিকটা উন্মাদনা থাকা আবশ্যক। যদি একটু উন্মাদনা না থাকে তাহলে কিন্তু বিশেষ কবি হয়ে উঠতে পারে না। কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে সেই দিকটা ছিল, তিনি উন্মাদনায় উন্মুক্ত ছিলেন ভালো কিছু লেখার জন্য। গানের ক্ষেত্রে রবীন্দ্রনাথের পরে বলা হয় যে নজরুল ইসলাম, অনেক সময় বলা হয় যে তাকে ছাড়িয়ে গেছেন। গানের ভিত্তি হচ্ছে কবিতা বা গীতি কবিতা। কবিতাকে সুর দিয়ে গান বানানো হয়, সেজন্য গানের ক্ষেত্রে শব্দের সুষম ব্যবহার ও গুরুত্বপূর্ণ। গানের বাণী দুর্বল হলে সুর ভালো হওয়া সত্ত্বেও তা পাঠকের মনে স্থায়ী আসন লাভ করতে পারে না। বাংলা ভাষায় লালন শাহের পর যারা সমৃদ্ধ বাণীর উপর ভিত্তি করে গান রচনা করেছেন তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রনাথ রায়, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম। তাদের মধ্যে নজরুলের গানের সংখ্যা সর্বাধিক এবং তিনি সবচেয়ে বিস্তৃত ধরনের গান রচনা করেছেন। তার গানে শৈবচিত্র অতুলনীয় ভাবে সবচেয়ে বেশি। তিনি রাগ প্রধান গান, সেবা সঙ্গীত, ইসলামী গান, গজল, লোকসঙ্গীত, ঝুমুর, ঝাপান, ভাটিয়ালি, প্রেমগীত, দেশাত্মবোধক গান, জাগরণী গান এবং বিভিন্ন দেশের গানের সুরে গান রচনা করেছেন। এই কারণে নজরুলের গানে নানা ধরনের লোকজ তৎসব গুরু গম্ভীর হালকা এবং বিদেশি শব্দের, দেশি বিদেশি শব্দের ব্যবহার করেছে। সঙ্গীতের ক্ষেত্রে নজরুলের সবচেয়ে বড় কৃত্য হচ্ছে তিনি বাংলা গানকে সবার গানে রূপান্তরিত করেছেন। কিছু রাগ প্রধান গান ছাড়া নজরুল তার গানে এমন শব্দভূমা ও চিত্রকর্ম ব্যবহার করেছেন যা সব বাঙালির ব্যবহৃত ভাষা। তিনি উপন্যাস, কবিতা, গান, নাটকে অভিজ্ঞিত প্রায় কিশোর
কিষান, জেলে, কুলি, মজুর, শ্রমিক, বেদে, বাউল, সাঁওতাল, হরিজন প্রভৃতি সম্প্রদায়ের অখ্যাত মানুষের বহুবিধ গান তিনি রচনা করেছেন। প্রতিটি ক্ষেত্রে তার সফল চিহ্ন পাওয়া যায়। নবাব জমিদারের বিলাসী জলসাগর আর পণ্ডিতের ড্রয়িং রুম থেকে বের হয়ে বাংলা গানকে তিনি নিয়ে এলেন ফসলের মাঠে, নদীর জলে, শ্রমিকের কারখানায়, সাঁওতালির তালপুকুরে, বেদিনীর শাল পাহাড়ে। তিনি গানে লুকানো শব্দের চমৎকার ব্যবহার করে সঙ্গীত বোদ্ধাদের মুগ্ধ করেছেন। তিনি লিখেছেন সুখ তারা সতিনী, কইচি ফুলের কইচি, সোনাল ফুলের বাজু, কলমিলতার বালা, এরকম অসংখ্য সাধারণ গ্রাম্য শব্দের প্রয়োগ তিনি লিখেছেন। বাণীকে তিনি ভদ্র সমাজে যেমন প্রচার করেছেন, তেমনি ইহলৌকিক এবং লৌকিক বিষয়ে তিনি প্রচার করেছেন তার গানের মধ্যে। তিনি সবল কবি এবং তিনি সবল হয়েছেন তার গানে যেমন, কবিতায় তেমন। এরকম অসংখ্য কাজ তিনি দেখিয়েছেন। তার যে আমি ফার্সি শব্দের যে ব্যবহার, এটা নিয়ে একসময় বিতর্ক ওঠে যে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেক সময় নাখুশ হয়ে যান যে তিনি কেন এত আমি ফার্সি শব্দ ব্যবহার করেন। তো এই সময়টায় যেমন প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন প্রমুখ তারা এর বিরুদ্ধে কেউ কেউ লেখা শুরু করেন। এমনকি নজরুলের যারা ভক্ত তারাও এই তার বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করেন। ওই সময়ে স্টেটমেন্ট পত্রিকায় মিস্টার ওয়ার্ডসওয়ার্থ সম্পাদক কলমে লেখেন, কোনো একটা ভাষার অন্য ভাষার শব্দ প্রবেশ করবে কিনা তার লেখকের ক্ষমতার উপর নির্ভর করে। যে সাহিত্যিকরা অন্য ভাষার শব্দ চয়ন করে নিজের ভাষার মধ্যে মিলিয়ে দিতে পারবেন, তিনি তত বড় শক্তিশালী সাহিত্যিক। নিজের সাহিত্য ভান্ডার এমন করে পূর্ণ করেছেন সাহিত্যিকরা, আর তারা ডাকাতের মতো অন্য ভাষার সুন্দর সুন্দর শব্দগুলো এরকম কেড়ে নিলেন নিজেদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য। ইংরেজি ভাষার ক্ষেত্রে কথা প্রযোজ্য। ওয়ার্ডসওয়ার্থ যখন এই কথা বললেন, তখন বাংলা সাহিত্যে অনেকেই নজরুলের অনুগামী হয়ে লেখা শুরু করলেন। তবে নজরুল তার যে লেখা, তার বৈচিত্র্য, শব্দ বৈচিত্র্য সবসময় তিনি রক্ষা করতে পেরেছেন এবং তার মধ্যে যে স্বাতন্ত্র্য ছিল সবসময় তিনি সেইটা ধরে রাখতে পেরেছেন। এবং আমরা বিস্মিত হই যে এত ভার্সেটাইল জিনিয়াস, যাকে আমরা আমাদের বাংলাদেশের জাতীয় কবি বলছি, তাকে নিয়ে আসলে আমাদের এই ভাবনার অন্তহীন ভাবনা থাকা উচিত। এবং বর্তমানেও নজরুলকে নিয়ে আমরা যেভাবে প্রত্যাশা করি, যেভাবে পাঠ হবে, সেই ধরনের পাঠ কিন্তু এখন হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে আরো নজরুলের কে নিয়ে অধ্যয়ন করা উচিত আমরা মনে করি। দেশভাগের পর নজরুল ইসলামকে নিয়ে অন্নদাশপুরায় লিখেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলে একজন আছে, দুর্গতি তার বুঝে যায়। তো আমরা এটাই মনে করি যে বাঙালির কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, আমাদের মরণের কবি। আজকে যে প্রবন্ধ উপস্থাপন হলো, এরকম ভাষা বৈচিত্র্য নিয়ে অসংখ্য প্রবন্ধ উপস্থাপন হওয়া উচিত বলে মনে করি। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। ধারণাপত্রের উপর আপনি বিস্তারিত আলোচনা করেছেন। আসলে নজরুল নিয়ে অনেক কাজ করার আছে। আমরা